ব্রেনওয়ার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এই বছরের ২১ এবং ২২ ফেব্রুয়ারি দুদিন ধরে বই প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন করেছিল। মাননীয় চ্যান্সেলর ফাল্গুনী মুখোপাধ্যায় এই অনুষ্ঠানটি কিছু অন্তর্দৃষ্টিপূর্ণ এবং চিন্তা উদ্দীপক মন্তব্যের মাধ্যমে উদ্বোধন করেন। তিনি বলেন, প্রযুক্তিকে ব্যবহার করা গুরুত্বপূর্ণ এবং আমরা কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমাদের লাইব্রেরিতে বিপ্লব ঘটাতে পারি চিন্তা করা জরুরি। এই অনুষ্ঠানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি গর্বের সাথে স্মৃতিবিস্মৃতিতে হরিনাথ দে নামক বইটি প্রকাশ করে। আচার্য হরিনাথ দে ছিলেন একজন সম্মানিত বহুভাষাবিদ এবং তৎকালীন ইম্পেরিয়াল লাইব্রেরির প্রথম ভারতীয় লাইব্রেরিয়ান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ডক্টর নৃসিংহ প্রসাদ ভাদুড়ী একটি ভিডিও বার্তার মাধ্যমে তার শুভেচ্ছা জানিয়েছেন। আসুন আমরা শুনে নিই ডক্টর ভাদুড়ীর মূল্যবান কিছু কথা। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির পক্ষ থেকে এই বিশেষ এপিসোডটিতে সবাইকে স্বাগত। আমার সঙ্গে আজকে যিনি আছেন তার কোনো ইন্ট্রোডাকশন দেওয়া চলে না। আমি পার্সোনালি মনে করি যে ইন্ডিয়ান মাইথোলজি, ইন্ডিয়ান হিস্ট্রির এনসাইক্লোপিডিয়া নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। আমাদের ইউনিভার্সিটিতে ২১শে ফেব্রুয়ারি একটি বুক এক্সিবিশন হতে চলেছে এবং সেইটাতে স্যার ফিজিক্যালি থাকতে পারছেন না আমাদের সাথে, তো সেই নিয়েই আমরা আজকে একটু আড্ডা মারতে এসেছি স্যারের সাথে। তো এই বিষয়ে স্যার আমি একটা জিনিস আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে যদি আমরা বই মেলা বা বুক ফেয়ারের অরিজিন দেখতে যাই তাহলে যেটা পাওয়া যায় যে ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ারে অ্যারাউন্ড 12th সেঞ্চুরি ওরা প্রথমে একটা ট্রেড ফেয়ার দিয়ে যেখানে হাতে লেখা বইপত্র কেনা বেচা হতো, তারপরে সেটা ক্রমাগত ইভলভ করে। এবারে আমরা যদি আমাদের মাইথোলজিতে এর কি মানে কোনো সাবস্টিটিউট যদি বলি বা এর কোনো মেনশন বা রেফারেন্স কি রয়েছে যদি আমরা আমাদের মাইথোলজি দেখি? দেখো, এটা তো মাইথোলজির দিক থেকে আসবে না, এটা ইতিহাসের কথা আর কি। আমাদের দেশে প্রথমত লেখা জিনিসটা চালু হয়েছে অনেক পরে। একদম এককালে যে যখন বেদ পড়ানো হতো, এমনকি উপনিষদের যুগ পর্যন্ত কথা চলেছে মুখে মুখে, শ্রুতি। সেটাকেও কিন্তু অদ্ভুত ধরনের একটা বুক ফেয়ার বলতে পারি। ধরো ঋগ্বেদের মধ্যে যেখানে গুরুকুল, সেখানে ছাত্রছাত্রীদের মাস্টারমশাই যারা বেদ পড়াচ্ছেন যেখানে, সেখানে তাদের একটা সূক্ত আছে। সূক্ত মানে অনেকগুলো ঋক মন্ত্রের সমাহার। সেটা 12টা হতে পারে, 13টা হতে পারে, অনেকগুলো মন্ত্রের সমাহার। সেখানে একটা সূক্ত আছে, সেটা হলো ব্যাঙের উপরে সেই সূক্তটা। এবং সেখানে দেখা যাচ্ছে যে বেদ মন্ত্র পড়াচ্ছে, যে টিচার্সদের বলা হচ্ছে, যে টিচার প্রথমে বলছেন, তারপর ছাত্ররা সেই বেদ মন্ত্রগুলো বলছেন ঠিক বৃষ্টি আসার আগে যেরকম ব্যাঙেরা প্রচুর পরিমাণ আওয়াজ করে, তার সঙ্গে তুলনা করা হচ্ছে ওইটা। প্রত্যেকটা গুরুকুলই তখন একটা এক্সিবিশনের জায়গা ছিল, বুঝতে পেরেছ? এক একটা তো গুরু তো একজন নন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গুরু রয়েছেন। তারা বেদ শিক্ষা দিচ্ছেন, বেদ পাঠ করাচ্ছেন, তার অর্থ বোঝাচ্ছেন। অন্তত 12 থেকে 14 বছর গুরুকুলে থাকতে হবে। এক একটা গুরুকুলই এক্সিবিশন জায়গা। এবং মন্ত্রগুলো যে পাঠ হচ্ছে, ধরো তুমি লিখে রাখলে পরে মনে থাকে, তোমার এভাবে কিভাবে মনে থাকবে, মেমোরাইজ করার যে ব্যাপারটা, তুমি বললে অগ্নিমিরে পুরোহিতম যজনস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাম, ঋগ্বেদের প্রথম মন্ত্র। তো সেটা যে মনে রাখা, সেটা কিভাবে করছে? বেদের কিন্তু কোন রকম পাঠ ভেদ হয়নি। অন্য অনেক কিছুর পাঠ ভেদ হয়েছে, প্রক্ষেপ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কিন্তু বেদের হয়নি। কেন হয়নি? যেহেতু ওরা পাঠটাকে বিশুদ্ধ রাখার জন্য কিভাবে পড়েছে, দ্য ওয়ান সেট অফ স্টুডেন্টস, তারা অগ্নিমিরে পুরোহিতম এরভাবে মন্ত্রটা পড়ে যাচ্ছে। আর একটা সেট অফ স্টুডেন্টস যেখানে শেষ হচ্ছে যজনস্য ঋত্বিজম হোতারম রত্নধাতম, রত্নধাতমম হোতারম বলে উল্টো দিকে আসছে, সে উল্টো দিকে মুখস্থ করছে। আর একটা সেট অফ স্টুডেন্টস, তারা থার্ড লাইন আগে বলছে, সেকেন্ড লাইন
লাস্টে বলছে, ফার্স্ট লাইন মাঝখানে বলছে, এই একটা সেট অফ স্টুডেন্টস। আবার ওই রকম সোয়াপ করে, ওই রকম উল্টো পাল্টা করে আবার আরেকটা সেট অফ স্টুডেন্টস লিখছে। কোনোভাবে এই মন্ত্রটা কিন্তু আর অন্যরকম হওয়ার চান্স থাকলো না। যখন লেখা আরম্ভ হচ্ছে তখন কি হচ্ছে, ধরো আমি বেশি দূর যাব না, অত অনেক অনেক কথা বলার কোনো প্রয়োজন নেই। ধরা যাক নবদ্বীপ, মানে there was a time when নবদ্বীপ was the Oxford of Bengal. সমস্ত লোক এখানেই পড়তে আসতো, কারণ নব্বন্যায় পড়ানো হতো। নব্বন্যায়ের রঘুনাথ শিরোমণি, তিনি হচ্ছেন দিকপাল। হ্যাঁ, রঘুনাথ শিরোমণি কি হবেন, মোটামুটি চৈতন্যদেবের লোয়ার কন্টেম্পোরারি একটু, এই যা, কিংবা আপার কন্টেম্পোরারি হতে পারে, কেননা তার যে গুরু ছিলেন বাসুদেব সার্বভৌম, তার সম্বন্ধে বলা হয় যে রঘুনাথ শিরোমণি এত বেশি পরিমাণ পাণ্ডিত্য তার প্রকাশ পেল যে তার গুরু শেষ পর্যন্ত এই জায়গাটা ছেড়ে পুরীতে চলে গেলেন। এরকম একটা ভাবনা কিন্তু আছে। তার মানে এই যে লোকটা রঘুনাথ শিরোমণি, ইনি ন্যায়শাস্ত্রের টিকা টিপ্পনী রচনা করলেন। এখন তার কাছে যারা পড়তে আসছে তারা কোন কোন দেশ থেকে আসছে, অন্তত খুব ভালো রকম প্রমাণ আছে যে সাউথ ইন্ডিয়া থেকে পড়তে আসছে। সাউথ ইন্ডিয়া থেকে পড়তে আসছে, সে কি করছে, সে তো এসে ফার্স্টে রঘুনাথ শিরোমণি বইটাতে পড়বে। ওই রঘুনাথ শিরোমণির যে বইটা তিনি লিখেছেন তার যে 10টা কপি হয়েছে, সেই কপিগুলো থেকে তিনি কপি করবেন, করতেই হবে তাকে। তিনি সংস্কৃত জানেন, কিন্তু তার স্ক্রিপ্ট তো তামিল। সে কি করবে, সংস্কৃতটাই সে তার তামিল স্ক্রিপ্টে লিখে নিল। এরকম করে যে লোকটা নেওয়ারি স্ক্রিপ্টে লিখছে, যে লোকটা কাশ্মীরের সারদা স্ক্রিপ্টে লিখছে, তুমি জেনে রাখো দেবনাগরী ইজ নট দ্য স্ক্রিপ্ট অফ সংস্কৃত। নো, সংস্কৃতের কোনো স্ক্রিপ্ট ছিল না। যেখানে যেখানে লোকালি যে স্ক্রিপ্ট আছে তাতে তারা সংস্কৃতটা লিখেছে। বাংলাতেও হয়েছে, বাংলাতে অনেক বই আছে। অনেকে বলে উনি সংস্কৃত লিখতে পারেন না, বাংলায় লেখেন। বাংলায় লেখেন তো কি হয়েছে তাতে, লিখছেন তো সংস্কৃত। কিন্তু দেবনাগরী না জানাটা কোনো অপরাধী নয়, দেবনাগরী তো কোনো আমাদের কোনো স্ক্রিপ্টই নয়। এটা এই যে একটা মাল্টি কালচারাল দেশ, মাল্টিলিঙ্গুয়াল দেশ, সেখানে কতটা তার পরিচয় রয়েছে। যে মহাভারতের যে স্ক্রিপ্ট, মহাভারত যখন ক্রিটিক্যালি এডিট করার চেষ্টা করা হচ্ছে, তখন বঙ্গদেশের 200 ম্যানুস্ক্রিপ্ট, কাশ্মীরের সারদা স্ক্রিপ্টের 500 ম্যানুস্ক্রিপ্ট, তাও সব পুরোপুরি নয়। কোনোটার বিরাট পর্ব আছে, কোনোটার বনপর্ব আছে, কোনোটার আদি পর্ব আছে। এইরকম ভাবে লিখেছে। অত বড় বই সবাই লেখেনি পুরো, কোথাও একটা পুরোটা পাওয়া গেল। কোনোটা তোমার নাগরি স্ক্রিপ্ট, কোনটা তামিল, কোনটা তেলেগু, কোনটা মালায়ালাম, কোনটা নেপালি। এই সমস্ত স্ক্রিপ্ট যারা পড়তে পারেন সেই লোকগুলো কিন্তু একসঙ্গে বসে সম্পূর্ণ মহাভারতের একটা ক্রিটিক্যাল এডিশন তৈরি করলেন। ওয়াজ ইট নট অ্যান এক্সিবিশন? তা মহাভারতের মধ্যে একটা কথা আছে যে 2জন লোককে গলায় পাথর ডুবিয়ে মেরে ফেলা উচিত। তারা কারা? রাজানন চাবিরোদ্ধার। একজন রাজা, তার কারোর সঙ্গে কোনো বিরোধ নেই, তিনি খুব মিষ্টি লোক, তিনি কোনো রাজ্য জয় করেন না, কোনো খুব ভালো বসে আছেন। এটা রাজার লক্ষণ নয়। তাকে যুদ্ধ করতে হবে, এ করতে হবে, অন্যদের সঙ্গে করতে হবে, শত্রু দমন করতে হবে, এটা রাজার লক্ষণ। আর ব্রাহ্মণঞ্চ অপ্রবাসীনম, যে ব্রাহ্মণ পড়াশোনা করেছে সে লোক প্রবাসী নয়। এরকম ব্রাহ্মণকে ব্রাহ্মণই বলবে না, তাকে গ্রামজাজি বলা হতো। গ্রামজাজি, তারা গ্রামে বসে বসে যজন যাজন করে পেট চালান, তাদের ঘৃণা করতে লোকে। কিন্তু এই যে ব্রাহ্মণ একটা লোক বাংলা থেকে কাশি গেল, ধরো সে কাশি থেকে বিদ্যা শিখে এনে এখানে তার ম্যানুস্ক্রিপ্টটা দিল, ওয়াজ ইট নট অ্যান এক্সিবিশন? ভারতবর্ষের মতো মানে বেসিক আইডিয়াটা যেটা বুক ফেয়ারেরও, যে একটা কালচারাল এক্সচেঞ্জ হবে, নলেজের এক্সচেঞ্জ হবে, আর তাই তো হতো একদম। এখনকার জেনারেশন তো মানে অনেক টেকনোলজি ঢুকে গেছে, বই রয়েছে কিন্তু তার সাথে অনেক টেকনোলজি ঢুকে গেছে।
তো এখনকার, আপনি নিজে অনেকদিন ধরে শিক্ষকতা করেছেন, তো এখনকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানে আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে যে বুক এক্সিবিশনটা রয়েছে, তো সেখানে আমাদের ছাত্রছাত্রীরা শুনতে পারবে, তাদের উদ্দেশ্যে এই পড়াশোনা নিয়ে মানে আপনি কি বলতে চান? এই মানে তারা যেই সময়টার মধ্যে রয়েছে, তাদের পড়াশোনা এবং আমাদের এই যে বই প্রদর্শনীটা হবে, সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখো, পুস্তক প্রদর্শনী বইটা আমি খুব ইম্পর্টেন্ট বলে মনে করি, কেননা একটা বই পড়া আর হচ্ছে এখনকার দিনের যেটা খুব বড় একটা টুল হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে গুগল সার্চ। হ্যাঁ, স্বাভাবিকভাবেই এখন আমার মনে আছে যে আমি আমার কলেজে একটা সময় বললাম যে দেখো, তোমরা লেখাপড়াটা যে তোমরা করছো সেটার একটা প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে। অন্তত বছরে 2টো পেপার দেখাও যে আমরা এই পেপারটা তৈরি করছি, বছরে 2টো পেপার দেখাও। তো আমি একটা পেপার চেয়ে পাঠালাম, সেটা যাই হোক প্রিন্সিপালকে দিয়ে সেটা প্রবৃত্ত করলাম। সবাই বলে আহা আহা, কিন্তু এই আহাটা কারোরই ভালো লাগে না। তোমার সময়ের মধ্যে একটা পেপার তৈরি করে দাও, যাতে করে আমরা এটা আমাদের জার্নালে প্রকাশ করতে পারি। আমরা একটা জার্নাল তৈরি করছি। তো সেই জার্নাল তৈরি করার জন্য যখন তৈরি হলো, অনেকেই খুব খেটে খেটে লেখা দিলেন। 2-1টা লেখা 3 দিনের মাথায় পড়লো, এবং সেটা সায়েন্সের জায়গা থেকে পড়লো। পরে বুঝলাম এটা টোটালি একদম গুগল সার্চ করে কিছু এদিক ওদিক করে পেপারগুলো জমা দেওয়া হচ্ছে। আমরা কিছু বুঝতে পারি না, আমরা তো হিউম্যানিটিজের লোক, কিছু বুঝতে পারি না। কিন্তু ততদিনে গোল ঘাটাটা আমি তো যথেষ্ট রপ্ত করে পেরেছি। উনি যখন রপ্ত করেছেন তার থেকে আমি আগে রপ্ত করেছি। হ্যাঁ, আমার বাড়িতে কম্পিউটার এসেছে 1995-এ, আমার বাড়িতে, যখন ডসে শেখা হতো সবকিছু। তো সেই সময় তখন আমিও সব পারতাম না, কিন্তু যেগুলো হয়েছিল যে তার থেকে একটা 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 অ্যাডাপ্টেশন গ্রো করে তো মানুষের মধ্যে। আমার পক্ষে নিশ্চয়ই ওইগুলো শেখা সম্ভব ছিল না, কিন্তু এবং আই ওয়াজ নট বাউন্ড যে আমাকে একটা প্রোগ্রাম করতে হবে, তাও তো নয়, তাই না? ফলে কিন্তু আমার জায়গাটা কিন্তু গুগল হয়ে দাঁড়ালো। তা আমি যেটা দেখেছি যে তোমার পড়াশোনাটা যদি পরিপূর্ণভাবে না থাকে, তাহলে গুগল ইজ ভেরি ডিসিভিং। গুগল ইজ ডিসিভিং, কারণ গুগলে অনন্ত জিনিস আসতে থাকবে, সেগুলোর থেকে বার করে নিয়ে যে আসলটা দেখা, সেইটার নিশ্চয়ই সেটা খুব মূল্য আছে। তুমি সেখানে ডিপেন্ডেন্ট হতে পারো। এবং এটা ঘটনা যে আমার মনে আছে, আমি একটা রেফারেন্স পাওয়ার জন্য আমি 3 দিন গুগল ঘেটেছিলাম, তারপরে সেই রেফারেন্সটা পেয়েছিলাম। এটা অন্য কোনো উপায় আমি পেতাম না গুগল ছাড়া। কিন্তু তোমার এইটা, তুমি যে সার্চ করবে, সার্চেরও তো একটা বুদ্ধি লাগবে। তুমি কি সার্চ করছো, গুগল তো দিতেই থাকবে। গুগল ভীষণ রকমের ভালো, এবং সেটা তখনই ভালো যখন তোমার সাবজেক্ট সম্বন্ধে নিজস্ব ধারণা অলরেডি কিছু আছে সেখানে তুমি, এবং সেই পরিপূর্ণ ধারণা থেকেই কিন্তু তুমি তোমার আরো ধারণা পক্ক করতে পারো, মানে আরো ধারণার তুমি পাকিয়ে নিতে পারো। এবং যেটা এমনও হতে পারে যে তুমি স্বপ্নেও যা ভাবেনি সেরকম একটা জিনিস তুমি গুগল থেকে পেয়ে গেলে। কিন্তু তার জন্যে পরিশ্রম আছে, 1 নম্বর। 2 নম্বর, তার জন্যও তোমার পরিশীলিত পড়াশোনাটা আগে থেকে থাকতে হবে। আদারওয়াইজ শুধু গুগল সার্চ করে যারা বিদ্যা অর্জন করবেন বলে ভেবেছেন, তারা পারবেন না। ফলত বুক এক্সিবিশন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে বইপত্র কি আছে সেটা আগে দেখে নেওয়া। হ্যাঁ, এবং সেখান থেকে যদি কেনা সম্ভব হয় কেনা, কিংবা যার সেটা বুক সেই রকম বই দরকার হয় তখন তো কিনতেই হয়। আর এমন বই হতেই পারে যেগুলো কনসাল্ট করলেই চলে, সেগুলো টুকে নেওয়া, যে লাইব্রেরি থেকে নেব কিংবা পরে নেব, এইভাবে চিন্তা করতে হবে। সঙ্গে বইয়ের ব্যাপারটা খুব ভালো। তো বুক এক্সিবিশন ইজ ফেয়ার। তুমি তো কোনোভাবেই আর কম্পিউটারের আর্কাইভসে যত বই আছে তা এক্সিবিট করতে পারবে না, সম্ভব হবে না, তাই না? ফলত বইয়ের এক্সিবিশন তো দরকারই আছে, ভীষণভাবেই দরকার আছে। এবং তোমরা যে করছো, ব্রেনওয়্যার এটা করছে, আমি সাধুবাদ জানাচ্ছি সেখানে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য।